আয়ুষী ফ্যালফ্যাল নয়নে চেয়ে আছে বিছানার উপর বসে থাকা শ্রেয়ার দিক। মনে হচ্ছে সে কোনো ভূত দেখেছে। মস্তিষ্ক ফাঁকা। টালমাটাল পায়ে শ্রেয়ার পাশে দাঁড়িয়ে বলল, তুমি তো শ্রেয়া ভাবি, তাই না? নিঃসংকোচ উত্তর শ্রেয়ার। কোথায় ছিলে এত বছর? বিয়ের পরের দিন সকালে চলে গেলে কেন ভাবি? শ্রেয়া আর চোখে প্রিয়র মুখের দিকে তাকালো। কোনো হেলদোল নেই তার, যেন এমন কাণ্ড কথাবার্তা শুনে সে মোটে অবাক হচ্ছে না, উল্টো চমকাচ্ছে শ্রেয়া স্বয়ং। প্রিয় কি সব জানে? নয়তো এত আয়েসি ভঙ্গিতে মেয়েটা গালে হাত দিয়ে ওদের কথা শুনছে কেন? আয়ুষী শ্রেয়ার সামনে বসলো, বলল, তুমি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলে ভাবি? ভাইয়া সেদিন মেরেছিল বলে? জানো, এখন ভাইয়া সুস্থ হয়ে গিয়েছে, কয়েক মাস হবে। কিন্তু মন খারাপ করে কথা বলা থামিয়ে দেয় আয়ুষী। প্রিয় ওর নিশ্চুপ মুখ দেখে গলা উঁচিয়ে প্রশ্ন করে, কিন্তু কি আয়ুষী? আয়ুষী মলিন মুখে এক পলক চাইল, নিষ্প্রভ স্বরে বলল, ভাইয়ার পাগল হওয়ার পরের কোনো মুহূর্তের কথা মনে নেই। ভাইয়া তো এটাও জানে না সে বিবাহিত। চাচি চায় না ভাবির সম্পর্কে, বিয়ের সম্পর্কে ভাইয়া জানুক, কারণ ভাবি ভাইয়াকে পাগল দেখে পালিয়ে গিয়েছে। এতে বেশ কষ্ট পেয়েছে চাচি, সবার তিক্ত কথায় কেঁদেছে অনেক। আমাদের বুঝ হওয়ার পর চাচিকে কখনো এত কাঁদতে দেখিনি, এমনকি বড় ভাইয়া বাড়ি ছেড়ে যাওয়ার সময়টাতেও না। একমাত্র সবাই যখন তুর্য ভাইয়াকে পাগল বলে নানান কটূক্তি করছিল, চাচি সহ্য করতে পারেনি। তুমি কি সত্যি ভাইয়ের পাগল রূপ দেখে পালিয়েছ ভাবি? শ্রেয়ার বলার জন্য কিছু খুঁজে পাচ্ছে না। সবাই ঘুরে ফিরে তাকে কেন একটাই প্রশ্ন করে। লজ্জা লাগে ওর, ভীষণ পাষাণ মনে হয় নিজেকে। কি করে পারলো সেদিন চৌধুরী বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে? না আসলে আজকের গল্পটা হয়তো সুন্দর হতো, ভিন্ন হতো। প্রিয় পরিস্থিতি সামলাতে বলে উঠল, তোহাস ভাইয়ের কি খবর? কথা হয় তোমাদের সাথে? ভাইয়ের সাথে হয়, আমি কথা বলেছিলাম দু একবার। ভাইয়ের একটা মেয়ে হয়েছে। আয়ুষ ভাইয়া বলেনি তোমাকে? না, 5টা বছর কেটে গেল। বাংলাদেশ আসবে না আর? যতদিন না চাচি আরিয়ানা ভাবি প্রাপ্য সম্মানটুকু দিয়ে না নেন, ভাইয়াও চৌধুরী বাড়িতে বাঁধ রাখতে নারাজ। ওদের কথোপকথনের মাধ্যমে শ্রেয়া ঠের বুঝতে পারল তুর্যর বড় ভাই আছে। হয়তো কিছু মনোমালিন্যের দরুন বাড়ি থেকে দূরে থাকে না, আলাদা বউ সন্তান নিয়ে। শ্রেয়া ভেবেছিল আজ রাতেই ও চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে, কারণ রাত নাগাদ ডিভোর্স পেপার রেডি হয়ে যাবে বলে জানায় মেহরিমা। সে ডিভোর্স দিতে চায় না, কোনো ক্রমেই না। তাই এখান থেকে মেহরিমার চক্ষু শুল হওয়ার চেয়ে চলে যাওয়াই উত্তম মনে হলো। রুমে এসে প্রিয়কে অতীতের সমস্ত অধ্যায় খুলে বলার চেষ্টা করে। তখনই আচমকা আগমন ঘটে আয়ুষের। ভয় হচ্ছে শ্রেয়ার প্রচণ্ড। যদি এক এক করে কথার মাধ্যমে তুর্যর কর্ণকুহরে পৌঁছায় ও তুর্যর বউ, তাহলে লোকটা সব কিছু শুনে নিশ্চিত ওকে ঘৃণা করবে, বলবে নিজের স্বার্থ বুঝে পালিয়েছে। চাইলে অতীত টেনে নিজের ভয়গুলো স্পষ্ট প্রকাশ করার সুযোগটা পাবে না। সত্যি বলতে ও স্বার্থপরের মতোই কাজ করেছে, পারবে না ওর স্বামীর ঘৃণা সহ্য করতে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। প্রিয় যেহেতু শুরু থেকেই সব জানে, আর চট্টগ্রামে ওর সাথে দেখা আশ্রয় কোনো কিছুই কাকতালীয় না, তাই শ্রেয়ার বর্ণনা কিংবা বিশ্লেষণ করার কিছু পেল না। এই মুহূর্তে ওর এই ইট পাথরের শহর ছাড়তে হবে। নিজের জীবন শুভ্র বললে অনেকটা কি রঙিন হওয়া দোষের? একদমই না। তুর্য স্যারের জীবনে রংধনু আসে, শুভ্র শ্রেয়সী না। শ্রেয়া আলমারি খুলে সঙ্গে আনা 2 সেট জামা গোছাতে শুরু করলো। আয়ুষী প্রিয় স্তব্ধ হয়ে গেল ক্ষণিকের জন্য। অর্ক নিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলে ওঠে, প্রিয় কি করছিস তুই শ্রেয়া? শ্রেয়া সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল, চোখে জল টলমল করছে ওর। আঁখি বুঝলে বুঝি গড়িয়ে পড়বে অশ্রুকণার। বাহিকভাবে শক্ত থাকলেও স্বামীর দ্বিতীয় বিয়ের কথা ওর হৃদয় ক্ষত বিক্ষত করে দিচ্ছে। রক্তক্ষরণ হচ্ছে অবলীলায়। অভ্যন্তর যদি এই মেদিনার নির্দয় কঠোর মানুষগুলো দেখতে পেত, তাহলে চোখে বৃত্ত কতটা পড়ছে হৃৎপিণ্ড, কত হাহাকার ধ্বনি তুলছে প্রিয় মানুষকে পাওয়ার আশা, মিলনের তৃষ্ণা। ওষ্ঠদয়ে চেপে শ্রেয়া কান্না সংবরণ করে নিল। কাটখাট কণ্ঠে বলে উঠল, আমি ফিরে যাব প্রিয়। এভাবে কতদিন বন্ধ করব কোচিং সেন্টার? তোর সামনের সপ্তাহে বিয়ে, হাতে আরও 3টে দিন। এতদিন এখানে থাকলে আমার বাকি জীবনটা কিভাবে কাটাবো আমি? তুই তোর শ্বশুর বাড়ি চলে যাবি, কিন্তু আমার জীবনটা আমার নিজের হাতে সামলাতে হবে। আমার কোনো আপনজন নেই, আমার ভরসা, আশ্রয়স্থল সব কিছুই আমি। একদম আটকাবি না আমাকে। তোর বিয়ের দিন আমাকে পাবি চোখের সামনে। আজ আমাকে আমার সিদ্ধান্তে অটল থাকতে দে।
প্রিয় সোজা সাপটা প্রশ্ন করলো। শ্বশুরবাড়ি থাকতে স্বামী থাকতে তুই আপনজন নেই বলে অস্বীকার করছিস? আপনজন থাকলে কি সবাই আপন হয়ে যায়? আলতো হেসে পাল্টা প্রশ্ন করলো শ্রেয়া। প্রিয়র উত্তরে ধৈর্য না ধরে পুনরায় বলে উঠল, ফুপু খালারা এই শহরের বাসিন্দা, তাদের রক্তে আমার দেহে বহমান। তবুও কি তারা আপনজন হতে পেরেছে? আর তুর্য স্যার তো জানেই না আমি ওনার বউ। কোন ভিত্তিতে খুঁটি করবো আমি? যেখানেই ভিটে মাটি নরম। আসি, 3 দিন পর ফিরে আসবো। তবে এতদিন এখানে দম হাতে নিয়ে 1 সেকেন্ডও থাকা সম্ভব না আমার পক্ষে। মন খারাপ করিস না, আমার তরফ হতে আয়ুষ ভাইয়াকে এত বছর আড়ালে সাহায্য করার জন্য ছোটোখাটো একটা ধন্যবাদ জানিয়ে দিস। বিশাল বড় আকারে দিতে পারলাম না, কেননা সুখের ন্যায় আমার শব্দ ভাণ্ডারের শব্দের অভাব। দিনের আলো ফুরিয়ে প্রকৃতিতে সাজ নেমে এসেছে। অন্তরিক্ষে থোকা থোকা কৃষ্ণচূড়ায় ন্যায় লাল রক্ত জমাট বেঁধেছে যেন। জানান দিচ্ছে ঘরে ঘরে রোশনাই জ্বালানোর সময় হয়েছে। রাশেদার প্রিয়র দাদি, প্রিয়র বাবা সবার কাছ থেকে এক প্রকার জোর করে বিদায় নিয়ে বেরিয়ে এসেছে শ্রেয়া। কারণ স্বরূপ দেখিয়েছে আগামীকাল খুব জরুরি একটা কাজ আছে কোচিং সেন্টারে, না গেলে চাকরিটা টিকবে না। প্রিয়র বাবা তো বলেই বসলেন, আমার মেয়েকে আমি পালবো, তোর কেন চাকরি করতে হবে? এত একরোখা জেদি কেন তুই? নিষ্ঠুর ভূমিতে এত ভালো মানুষগুলো নাগাল পেলে শ্রেয়ার ইচ্ছে করে জড়িয়ে ধরে বলতে, আমার বাবা মার জীবনটা কেন এত অগোছালো ছিল? কেন সুন্দর পথের পথিক আমি হতে পারলাম না? আটকাবেন না আমাকে স্বাবলম্বী হতে। পরনির্ভরশীল হওয়া মানে যে নিজের হাতে নিজেকে খুন করার বন্দোবস্ত। প্রিয় সহ আসার জন্য জেদ করলো, কিন্তু বিয়ে নামক নিয়ম নীতিতে কড়া বাঁধনে বাধা পড়ল সে। তবুও সকল বাধা অতিক্রম করে আসতে উদ্যত হয়। শ্রেয়া কোনো রকমে বুঝিয়ে মিনতি করে মেয়েটাকে রেখে আসে। ও চায় না ওর মতন করে প্রিয় ও চৌধুরী পরিবারের সদস্যদের চোখে তিক্ত হয়ে উঠুক। বলে তো গিয়েছে প্রিয়কে আবারও আসবে, কিন্তু এই চেনা শহরে ফিরে আসার ইচ্ছেটা শ্রেয়ার প্রায় নিভৃত। আজ বাস ছাড়তে 2 ঘন্টা দেরি হলো। কোনো একটা সমস্যা দেখা গিয়েছিল বাসে। শ্রেয়া আলসেমি করে আর অন্য বাসের স্ট্যান্ডে যায়নি। এখন বাস ছেড়ে দেবার বেলা। ঘাড় দ্বারা একটা অভ্যেস আছে ওর, যে অভ্যাসকে অনভ্যাসে পরিণত করতে গিয়ে শ্রেয়া প্রতিবারের ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই একে ঘাড় দ্বারা বললে ভুল হবে না, এবং তা হলো বাসে উঠলেই মাথা ব্যথার যন্ত্রণা। সেই কারণবশত শ্রেয়া বাস যখন ছেড়ে দেয় তখনই উঠল, বসলো জানালার পাশের সিটে। দৃষ্টি বাহিরে নিবদ্ধ করতেই পাশের সিটে কারো উপস্থিতি টের পায়। চোখ ফিরিয়ে পাশ ফেলতেই চোখ ছানা বড়া ওর, দৃষ্টি স্থবির মানুষটার চেহারার দিকে। বাসের অল্প অল্প আলোতে স্পষ্ট চেহারায় গম্ভীর ভাবটুকু। শ্রেয়া মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, স্যার আপনি? তুর্য মোবাইলের স্ক্রিনের দিকে দৃষ্টি স্থির রেখে গম্ভীর স্বরে বলল, কেন বাসে থাকা নিষিদ্ধ? না মানে আপনি চট্টগ্রাম যাবেন? জানি না, তুমি ঠিক করে দাও আমার গন্তব্য। তুর্যর কণ্ঠে বিরক্ত ভাব। শ্রেয়ার মনে হচ্ছে সেই কথা বলতে ইচ্ছুক না, কিন্তু তুর্য এখানে কেন? নিজেদের গাড়ি থাকতে বাসে? হৃদস্পন্দনের গতি বেড়ে চলছে শ্রেয়ার। চমক চেপে বসে রইল স্মৃতিতে। পারে না মেয়েটা বাস ভেঙে বাহিরে চলে যায়। তুর্যর দেহ হতে ভেসে আসা পারফিউমের রান ওকে ক্রমে ক্রমে মাতাল করে তুলছে। কেমন নেশা ধারণা। মাথার যন্ত্রণার চেয়ে হৃদয়ের যন্ত্রণা দ্বিগুণ হয়ে বাড়ছে। স্পন্দন ক্রিয়া অস্বাভাবিক নিয়ন্ত্রণহীন। আগে তো এমন হতো না। তুর্যর এক হাত কিছু সময় পরপর ওর এক হাত ছুঁয়ে দিচ্ছে। আচ্ছা, বাসের সিট কি ছোট বানালো? হয়তো না চাইতেও কেন স্পর্শ লাগছে বারংবার? এভাবে চলতে থাকলে হয়তো হার্ট অ্যাটাক হতে দেরি নেই শ্রেয়া। তুর্য মোবাইলটা পকেট করে সিটে মাথা এড়িয়ে দিল। সে অবস্থায় ঘাড় বাঁকিয়ে শ্রেয়ার পানে তাকালো সে। নিমিষেই থতমত খেয়ে গেল শ্রেয়া। ও তুর্যর দিকে চেয়েছিল পলকহীন। কি সুন্দর বাহিরের আলো এসে ঠিকরে পড়ছিল লোকটার ফর্সা চেহারা। খোঁচা খোঁচা দাড়িগুলো একটুখানি ছুঁয়ে দিতে পারলে শান্তি মিলত। যদি পারত তবে বলতো, আপনার আর আমার সম্পর্কটা পবিত্র। তবুও মাঝে বিশাল দূরত্ব। শ্রেয়া চোখ সরিয়ে নিতেই তুর্য ফিচল হাসে। লঘু স্বরে বলল, দেখার পালা চুকিয়ে ফেলেছ? শ্রেয়ার বক্ষস্থল থরথর করে কাঁপত। লজ্জায় নুয়ে যাওয়ার উপক্রম। নিচের চোখ জোড়া সংযত করতে পারল না কেন? স্যার কি ভাবছেন? এমনিতেই লোকটাকে কটুবাক্য শোনানোর জন্য একটা সুযোগও হাতছাড়া করে না। ভাবনায় মগ্ন হতেই তুর্য ভরাট কণ্ঠস্বর শুনতে পেল। ঘাড় বাঁকিয়ে তাকালো তৎক্ষণাৎ।
মুখ মলিন দেখাচ্ছে কেন? জবাবের প্রতীক্ষা চেয়ে তুলছ। দুঃখ দৃষ্টির দাগ করে রেখেছে। চোখের কালো কুচকুচে মনিতে শ্রেয়ার অস্পষ্ট মুখশ্রী ভেসে আছে। এক এক করে 5 মিনিট পেরিয়ে যায়, তবু উত্তর পায় না। তাতে দাঁত চেপে বলে উঠল, চুপ থাকার বাজে অভ্যাস ত্যাগ না করলে চিরতরে বোবা বানিয়ে দেবে। বেয়াদব মেয়ে, সবসময় তর্কের বেলা এক পায়ে খাড়া থাকে। ভালো কিছু জিজ্ঞেস করলে মনে কথা বলতে কষ্ট। যত্তসব। রাগান্বিত কণ্ঠে কথাগুলো বলে তুর্য সিট ছেড়ে উঠে দাঁড়ালো। চোখ বুজে পূর্ণবার বলল, মাথা ব্যথা করছে? এবার মুখ খুলে শ্রেয়া ছোট্ট একটা শব্দ উচ্চারণ করলো, জি। তুর্য সামনে গিয়ে বাস ড্রাইভারের সঙ্গে কি যেন বলল কতক্ষণ। শ্রেয়া মাথায় উঁচিয়ে দেখার চেষ্টা করলো। মাঝখানে হওয়া কথার আওয়াজ এখান পর্যন্ত আসছে না। তারপর প্রায় আধ ঘন্টা পরে কোনো এক বাজারে বাস থামাতেই তুর্য নেমে যায়। বিস্মিত হলো শ্রেয়া, সে কি চলে গেল? আবারও বাস ছাড়ছে না, আবার বাসও ছাড়ছে না। রাত তেমন একটা হয়নি, বাজারের সবগুলো দোকান খোলা। তুর্য ফিরে এলো প্রায় মিনিট 4 পর। বাস ড্রাইভারের সাথে আবারও সংক্ষিপ্ত কথোপকথনের পর সেরে ও পাশের সিটে বসে একটা পানির বোতল ও ট্যাবলেট বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নাও, মাথা ব্যথা কমে যাবে। শ্রেয়ার পুরো দুনিয়া থমকে গেল মুহূর্তেই। চলন্ত বাসও যেন থেমে গেছে। তুর্য ওর জন্য বাস থামিয়ে ওষুধ এনেছে। কেন? কেন এত দরদ, এত যত্ন? পরক্ষণে ওর মন গড়া সমস্ত ভুল প্রশ্নের জবাবটা সোজা সাপটায় তুর্য দিয়ে দেয়। নির্লিপ্ত কণ্ঠে বলল, পানির তেষ্টা পেয়েছিল, তোমার মাথা ব্যথা, তাই মানবতার খাতিরে ওষুধ নিয়ে এলাম। ভুল কিছু আবার মনে পুষে রেখো না। আমি স্যার মানুষ, একটা মায়া কাজ করছে ছাত্রীর প্রতি, বুঝলে? চলবে।